জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। এর আগের ক্লাসে তোমাদের এই প্রশ্নপত্রটা থেকে প্রায় 80টা প্রশ্ন করানো হয়েছে। আজকে 81 থেকে 125টা প্রশ্ন এই ভিডিওতে করব এবং উত্তর সহ ব্যাখ্যা করব। তোমাদের আমি সিলেবাস ভিত্তিক ক্লাস এবং প্র্যাকটিক্যালের ক্লাস সঙ্গে সঙ্গে থিওরি ক্লাসও নিচ্ছি এবং প্রশ্ন প্র্যাকটিস করাচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে পারো ক্লাসগুলো পাওয়ার জন্য। আমাদের প্রথম প্রশ্ন দিয়েছে 81 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু। এখানে কোন স্টেটমেন্টটা ট্রু? এখানে প্রথম স্টেটমেন্ট যেটা দিয়েছে বেঙ্গওয়ালা ওশেন কারেন্ট, সেটা অবশ্যই কোল্ড কারেন্ট, কিন্তু এটা প্যাসিফিক ওশেনে যায় না, এটা যায় আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে, অর্থাৎ আফ্রিকার এই যে এটা আফ্রিকা মহাদেশের একদম পশ্চিম উপকূল দিয়ে এই স্রোতটা প্রবাহিত হয়। এটা হলো বেঙ্গুয়েলা ওশেন কারেন্ট, তাই প্যাসিফিক ওশেন দিয়ে যায় না এটা, তাই এটা ভুল উত্তর। ভুল হবে অপশনটা। ম্যাক্সিমাম ওশেনিক স্যালিনিটি ইজ ফাউন্ড বিটুইন ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকন। এই উত্তরটা মোটামুটি সত্যি লাগছে। এরপরেরগুলো দেখি। when the sun moon and earth are in a line then neptides occurs। এখানে বলেছে একই সরলরেখায় আসলে নাকি মরাকোটাল হয়, অর্থাৎ জোয়ারটা অনেকটা কম হয়। এটা নেপটাইড তখনই হয় যখন পৃথিবী, এইটা পৃথিবীর এক সাইডে সূর্য এরকম করে থাকছে আর আরেক সাইডে চাঁদ যখন এমন করে থাকবে, অর্থাৎ যখন 90 ডিগ্রি কোণে থাকবে তখনই হয় নেপটাইড। আর এখানে বলেছে সরল রেখায় যখন হয় তখন তাকে বলা হয় কি, সিজিগি। সরল রেখায় সূর্য এখানে থাকছে, ঠিক আছে, সূর্য এখানে থাকছে, এখানে থাকছে চাঁদ, আর মাঝখানে থাকবে পৃথিবী, তখন হবে আলাদা জোয়ার। তখন সেই অবস্থানকে, অর্থাৎ সূর্য, পৃথিবী, চাঁদ যখন সরল রেখায় অবস্থান করে তখন তাকে বলা হয় সিজিগি, ঠিক আছে, সিজিগি। আর যখন সিজিগি অবস্থান থাকে তখন সেটা হয় স্প্রিং টাইড। আর যখন কিভাবে থাকে, আর যখন থাকে 90 ডিগ্রি কোণে তখন সেটাকে বলা হয় কি, নেপটাইডস। তাই এই অপশনটাও ভুল। আর ডি নম্বর বলেছে কি, হাই টাইডস অকার্স আফটার অ্যান ইন্টারভেল অফ 12 আওয়ার্স অ্যান্ড 20 মিনিটস। এটাও ভুল, কারণ হাই টাইডস 24 ঘন্টা 48 মিনিট পরেই সেই জায়গায় আবার হয়। তাই উত্তর আমাদের প্রথম যে অপশন বিটা মনে হয়েছিল সেটাই হবে। 82, সাবমার্জড পার্ট অফ দ্য কন্টিনেন্ট ইজ নোন অ্যাজ সাবমার্জ, অর্থাৎ কিছুটা ডুবে আছে সেই মহাদেশের অংশকে কি বলা হয়, কন্টিনেন্টাল শেলফ, অর্থাৎ মহীসোপান বলা হয়। এখানে কন্টিনেন্টাল স্লোপ মানে মহীঢাল, ঠিক আছে, কন্টিনেন্টাল কোস্ট মানে উপকূলীয় মহাদেশ, আর ওশেনিক রিজ মানে সামুদ্রিক শৈলশিরা। এখানে উত্তর অপশন বি হবে, কন্টিনেন্টাল শেলফ সমুদ্রের নিচে কিছুটা জলের তলায় থাকে। 83, রিফট ভ্যালি ইজ দ্য রেজাল্ট অফ। রিফট ভ্যালি কিভাবে তৈরি হয়, অর্থাৎ গ্রস্ত উপত্যকা কিভাবে তৈরি হয়? গ্রস্ত উপত্যকা সারা পৃথিবীতে তৈরি হয় ফল্টিং এর জন্য, অর্থাৎ চ্যুতি তৈরি হলেই, শিলাস্তরের চ্যুতি তৈরি হলেই রিফট ভ্যালি তৈরি হয়। পৃথিবীর বড় সড়ো রিফট ভ্যালি আছে কোথায়? সাউথ আফ্রিকা মহাদেশের গ্রেট রিফট ভ্যালি, এটা হলো রিফট ভ্যালি, যেটা মাঝখানের অবনমিত অংশ, এখান দিয়ে নদী প্রবাহিত হয়। ভারতের এই রিফট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত নদী হলো নর্মদা এবং তাপি, গুরুত্বপূর্ণ রিফট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত নদী। আর দুই সাইডের এই অংশটাকে বলা হয়, এই অংশটা আর এই অংশটাকে বলা হয় কি, ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত। 84, which one of the following statement depicts correct explanation of population threshold for any service? এই প্রশ্নটা দিয়েছে ক্রিস্টেলার সেন্টার প্লেস তত্ত্ব যেটা দিয়েছেন সেখান থেকে। এখানে উত্তর হবে অপশন ডি, ম্যাক্সিমাম পপুলেশন সাইজ রিকোয়ার্ড ফর এ সার্ভিস। এটা কোথা থেকে দিয়েছে বললাম, সেন্টার প্লেস থিওরি বাই ক্রিস্টেলার যেটা দিয়েছেন সেখান থেকে এই তত্ত্বটা
দিয়েছে, সেখান থেকে প্রশ্নটা দিয়েছে। টেম্পারেট সাইক্লোনস অকার্স বিটুইন হুইচ ল্যাটিটিউড? টেম্পারেট সাইক্লোন কে মিড ল্যাটিটিউডিনাল সাইক্লোনসও বলা হয়। এটা তৈরি হয় 35 থেকে 65 ডিগ্রি নর্থ এবং সাউথ অক্ষাংশে। টেম্পারেট সাইক্লোনে ফ্রন্ট তৈরি হয়। টেম্পারেট সাইক্লোনে মনে রাখবি সীমান্ত তৈরি হয়। ঠিক আছে, সেই সীমান্তর মধ্যে আরেকটা শব্দ হয় অক্লুডেড ফ্রন্ট। অক্লুডেড ফ্রন্ট। এই অক্লুডেড ফ্রন্ট মনে রাখবে যখন উষ্ণ সীমান্তের জায়গা শীতল সীমান্ত দখল করে নেয়, তখন তাকে বলা হয় অন্তর্ধিত সীমান্ত বা অক্লুডেড ফ্রন্ট। আর ফ্রন্ট বলতে বোঝায় কি? ফ্রন্ট বলতে বোঝায় যখন উষ্ণ বায়ু আর শীতল বায়ু যে এলাকা বরাবর আলাদা হয়, তখন সেটাকে বলা হয় কি? ফ্রন্ট বা সীমান্ত। 86, দ্য ওজোন লেয়ার লাইস ইন দ্য ওজোন লেয়ার কোথায় আছে আমাদের পৃথিবীর? ওজোন লেয়ার আছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে 15 থেকে 35 কিমি উচ্চতায় ওজোন লেয়ার পাওয়া যায়। এই ওজোন লেয়ার পৃথিবীর ইউভি বি এবং ইউভি সি অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচায়। আর এই অতিবেগুনি রশ্মি যদি চলে আসতো পৃথিবীতে, আমরা আমাদের মতো যারা প্রাণী আছি তাদের চোখে ছানি পড়তো, চামড়া হয়ে যেত তামাটে, আর উদ্ভিদের ওপর হতো ক্লোরোফিল নষ্ট হয়ে যেত, খাবার তৈরি করতে পারতো না, আর যারা ছোট অণুজীবী প্রাণী আছে তারা মারা যেত। এই ওজোন স্তর প্রথম ক্ষয় লক্ষ্য করেছিল আন্টার্কটিকাতে জেসি ফারম্যান। এটা বেশিরভাগ দেখা যায় বসন্ত ঋতুতে। এই ওজোন ক্ষয় বর্তমানে অনেকটা হিল হয়ে গেছে, অনেকটা কমে গেছে। ঠিক আছে, ওজোনের সংকেত হলো O3। অক্সিজেনের 3টে মলিকিউল মিলে তৈরি হয়। আর এটাও বলেছেন সায়েন্টিস্টরা যে একটা ক্লোরিনের অণু প্রায় 1000 ওজোন স্তরের অণুকে নষ্ট করে দেয়। তাই ওজোন স্তর নষ্টর জন্য বা ওজোন স্তর ক্ষয়ের জন্য সব থেকে বড় রূপে দায়ী সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, অর্থাৎ ক্লোরিন স্পেশালি। এরপরে 87 নম্বর প্রশ্ন, অ্যাবাসিয়াল প্লেনস আর ফাউন্ড ইন? সামুদ্রিক সমভূমি কোথায় পাওয়া যায়? সামুদ্রিক সমভূমি মনে রাখবে ডিপ সি প্লেন্সে পাওয়া যায়। সব থেকে একবারে সমুদ্রের গভীরতম অংশ যেখানে পুরো সমভূমি, আর সব থেকে গভীরতম অংশ হলো ওসেনিক ট্রেন্সেস। ঠিক আছে, ডিপ সি প্লেন্সকেই বলা হয় অ্যাবাসিয়াল প্লেন্স। সমুদ্রে আমরা জানি যত গভীরতা বাড়ে তত ধীরে ধীরে ভূবৈচিত্র্য বাড়ে। এখানে আমি একটা আঁকছি, দেখতে পারো। এটা হলো উপকূলীয় অঞ্চল। এখান থেকে সমুদ্র ধীরে ধীরে সরু হচ্ছে, ধীরে ধীরে সরু হচ্ছে। হঠাৎ করে যখন ঢাল বেড়ে যায় তখন তাকে বলা হয় মহীঢাল। এটা হলো গায়ট, এটা হলো সামুদ্রিক শৈলশিরা। আর এই সমগ্র অংশটা হলো যেখানে একবারে সমভূমি অঞ্চল, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় অ্যাবাসিয়াল প্লেন্স বা ডিপ সি প্লেন্স। এখানে যেটা এ পয়েন্ট, এটা হলো কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান। বি হলো কন্টিনেন্টাল স্লোপ বা মহীঢাল। সি হলো একটা ভূমিরূপ গায়ট মাথা চ্যাপ্টা। ডি হলো শৈলশিরা ওসেনিক রিজ। আর ই হলো সামুদ্রিক সমভূমি বা অ্যাবাসিয়াল প্লেন্স। এরপরে 88, টেরিজেনাস ডিপোজিট আর ফাউন্ড ইন গ্রেটার এক্সটেন্ট ইন টেরিজেনাস, যেটা সঞ্চয় সব থেকে বেশি কোথায় থাকে? আর্কটিক কোস্টে সব থেকে বেশি পাওয়া যায়। আর্কটিক কোস্টে সব থেকে বেশি পাওয়া যায়। আর্কটিক কোস্ট কোথায় আছে? আর্কটিক কোস্ট আছে উত্তর গোলার্ধে। সেটা কি বলা হয়? টেরিজেনাস ডিপোজিট বলতে বোঝায় যে erosion of land materials transported by rivers, glaciers and winds into the sea। অর্থাৎ টেরিজেনাস ডিপোজিট বলতে বোঝায় ভূমিভাগের অর্থাৎ ভূত্বকের কোনো ক্ষয়জাত সমূহ বিষয়কে, ক্ষয়জাত পলিবালিকে যখন নদী, হিমবাহ এবং বায়ু বহন করে সমুদ্রে জমা করে, সেটাকেই বলা হয় কি? টেরিজেনাস ডিপোজিট। এটা সব থেকে বেশি পাওয়া যায় আর্কটিক কোস্টে। এরপরের প্রশ্ন যে
সাগর আইল্যান্ড বা গঙ্গাসাগর লাইজ অন দ্য, গঙ্গাসাগর আইল্যান্ড কোথায় আছে? আমরা জানি যে পশ্চিমবঙ্গে। এখানে মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরের মেলা হয়, এটা মনে রাখবে। কোথায় আছে? কন্টিনেন্টাল শেলফ অফ বে অফ বেঙ্গলেই আছে, ঠিক আছে, কন্টিনেন্টাল শেলফ অফ বে অফ বেঙ্গলেই আছে, অর্থাৎ মহীসোপান অঞ্চলেই সাগর আইল্যান্ড আছে। 90, হুইচ ইজ দ্য লোয়ার লেয়ার ইন অ্যাটমসফিয়ার, লোয়ার লেয়ার অর্থাৎ সর্বনিম্ন স্তর কোনটা? সব থেকে সোজা ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের উপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে আছে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের উপরে আছে আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ারের উপরে আছে এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারের উপরে আছে বায়ুমণ্ডলের শেষ স্তর ম্যাগনেটোস্ফিয়ার। 91, অ্যান্থ্রাসাইট ইজ এ, অ্যান্থ্রাসাইট হলো কয়লার সব থেকে উৎকৃষ্ট মানের আকরিক, তাই এটা অ্যান্থ্রাসাইট হলো কয়লার একটা আকরিক। 92, এখানে লিস্ট 1 আর লিস্ট 2 দিয়েছে ভারতের রেভলিউশন দিয়েছে, বিপ্লব দিয়েছে, আর লিস্ট 2 তে দিয়েছে বিপ্লবের বিষয়বস্তু, অর্থাৎ ব্ল্যাক রেভলিউশন কার সঙ্গে জড়িত? মনে রাখবে ব্ল্যাক রেভলিউশন জড়িত এখানে পেট্রোলিয়াম প্রোডাকশনের সঙ্গে জড়িত। এখানে ব্রাউন রেভলিউশন জড়িত অয়েল সিডসের সঙ্গে, ব্রাউন রেভলিউশন অয়েল সিডসের সঙ্গে জড়িত। রাউন্ড রেভলিউশন জড়িত পটেটো উৎপাদনের সঙ্গে, রাউন্ড রেভলিউশন জড়িত পটেটো উৎপাদনের সঙ্গে, রাউন্ড রেভলিউশন জড়িত। আর ইয়েলো রেভলিউশন জড়িত এখানে একটু ভুল হয়ে গেছে করতে, আমি আরেকবার বলছি। এখানে ইয়েলো রেভলিউশন কার সঙ্গে জড়িত? ইয়েলো রেভলিউশন মনে রাখবে যে অয়েল সিডস এর সঙ্গে জড়িত, ইয়েলো রেভলিউশন অয়েল সিডস এর সঙ্গে জড়িত। আর ব্রাউন রেভলিউশন, ব্রাউন রেভলিউশন জড়িত, ব্রাউন রেভলিউশন জড়িত এটা এপিকালচারের সঙ্গে। এপিকালচার মানে বলতে বোঝায়, এপিকালচার হলো মৌমাছির প্রতিপালন, যার জন্য মৌমাছি কেন প্রতিপালন করা হয়? মধুর জন্য, মধু হানি উৎপাদনের জন্য। আর লাস্ট আছে আমাদের কি? রাউন্ড রেভলিউশন। রাউন্ড রেভলিউশন কার সঙ্গে জড়িত? রাউন্ড রেভলিউশন জড়িত পটেটো উৎপাদনের সঙ্গে। তাই এখানে উত্তর কোনটা হবে? অর্থাৎ এর 4, এর 4 কোথায় আছে? সিতে, বির 3, বির 3, সির 1 আর ডির 2, তাই উত্তর হবে অপশন সি। এরপরের প্রশ্ন আমাদের কি দিয়েছে? ট্রাক ফার্মিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ট্রাক ফার্মিং হলো বাজার বাগান কৃষির সঙ্গে জড়িত। বাজার বাগান কৃষি বলতে বোঝায় শহরতলিতে শাকসবজি, ফল, ফুল, পাতাবাহারি গাছের যোগান দেওয়ার জন্য শহরের উপকণ্ঠে যে ছোট ছোট বাগিচা তৈরি করে চাষ করা হয় তাকে বলা হয় বাজার বাগান কৃষি বা হর্টিকালচার। যদি সারা বছর ফুলের চাষ করা হয় তাকে বলা হয় ফ্লোরিকালচার, সারা বছর আঙুরের চাষ করা হলে তাকে বলা হয় ভিটিকালচার, সারা বছর যদি শাকসবজি চাষ করা হয় তাকে বলা হয় ওলেরিকালচার। তাই এই ট্রাক ফার্মিং কোথায় জড়িত? ট্রাক ফার্মিং ইউএসএ তে এই রকম চাষই করা হয়, বাজার বাগান কৃষি করা হয়, আর শাকসবজি ফল ফুল ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। তাই এর নাম কি? ট্রাক ফার্মিং কার সঙ্গে জড়িত হবে? তাহলে শাকসবজি নিয়ে যায়, তাই হবে ভেজিটেবলস এর সঙ্গে। হোয়াট ইজ উইলি উইলি? উইলি উইলি হলো একটা ঘূর্ণিঝড়ের নাম। অস্ট্রেলিয়াতে যে ট্রপিক্যাল সাইক্লোন ঘূর্ণিঝড় তৈরি হয় অস্ট্রেলিয়া উপকূলে, সেটার নাম কি? উইলি উইলি। তাই এটার উত্তর হবে কি? ট্রপিক্যাল সাইক্লোন। 95, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ দ্য হায়ার সেক্স রেশিও ইন দ্য ওয়ার্ল্ড? হায়ার সেক্স রেশিও প্রেজেন্টলি সব থেকে বেশি আছে সোভিয়েত রাশিয়াতে, অর্থাৎ এখানে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি। 96, ইয়ার্ড ইজ দ্য হাউস অফ, ইয়ার্ড ইজ দ্য হাউস অফ কি হবে? কিরগিজদের হাউসকে বলা হয় ইয়ার্ড, আর এস্কিমোসদের হাউসকে বলা হয় কি? ইগলুজ। কিরগিজদের হাউসকে বলা হয় ইয়ার্ড আর এস্কিমো হাউসদের বলা হয় ইগলুজ। 97, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সিকোয়েন্সেস অফ আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টস অফ ইন্ডিয়া ফ্রম নর্থ টু সাউথ ইজ কারেক্ট? এখানে বলেছে যে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে
ইস্পাত কেন্দ্র আছে সেটা সাজাতে বলেছে। এখানে উত্তর হবে বার্নপুর, প্রথমে হবে উত্তরে, তারপরে হবে বোকারো, তারপর হবে জামশেদপুর, তারপর হবে রাউরকেল্লা। অর্থাৎ বার্নপুর, বোকারো, জামশেদপুর, রাউরকেল্লা। বার্নপুর, বোকারো, জামশেদপুর, রাউরকেল্লা। রাউরকেল্লা সব থেকে দক্ষিণে আছে। 98, which of these waves causes contraction and expansion in the rocks? অর্থাৎ কোন ভূমিকম্প তরঙ্গ আমাদের শিলাস্তর ক্রমশ সংকুচিত এবং প্রসারণ করে? এখানে মনে রাখবে ক্রমশ সংকুচিত আর প্রসারণের মাধ্যমে প্রবাহিত হয় স্পেশালি পি ওয়েভস। এই পি ওয়েভস কঠিন, তরল, গ্যাসীয় তিনটে মাধ্যমে যেতে পারে। পি ওয়েভস এর ছায়া অঞ্চল মোটামুটি 16%, অর্থাৎ অনেকটা কম। পি ওয়েভস 104 থেকে 140 ডিগ্রির মধ্যে যেতে পারে না। আর এস ওয়েভস হলো আলো তরঙ্গের মতো, সরি এখানে মনে রাখবে এস ওয়েভস হলো আলো তরঙ্গের মতো, আলো। আর পি তরঙ্গ শব্দ তরঙ্গের মতো। আলো তরঙ্গের মতো এস ওয়েভস কি হয়, এরকম ওঠানামা করে করে এগিয়ে যায়, ঠিক আছে। আর পি ওয়েভস কি হয়, এরকম ক্রমশ সংকোচন হয়, আবার প্রসারণ হয়, আবার সংকোচন হয়, আবার প্রসারণ হয়, এইভাবে সামনের দিকে এগিয়ে যায়। যেমন করে স্প্রিং টানলে প্রসারণ হয়, আবার ছেড়ে দিলে সংকুচিত হয়, সেইভাবে এগিয়ে যায়। পি ওয়েভস প্রথম ভূমিকম্পের উপকেন্দ্রে ধরা পড়ে, তাই একে প্রাথমিক তরঙ্গ বলা হয়। পি ওয়েভস আর এস ওয়েভস দুটোই একটা বডি ওয়েভস, পৃথিবীর অভ্যন্তর মধ্য দিয়ে প্রবাহিত হয়। পি ওয়েভস সব মাধ্যমেই যেতে পারে, কঠিন, তরল, গ্যাসীয়। পি ওয়েভস এর ভূমিকম্পের ছায়া বলয় অনেকটা কম, 104 থেকে 140 ডিগ্রির মধ্যে পি তরঙ্গ কিছুটা ডিফ্লেক্ট হয়ে যায় বলে প্রবাহিত হয় না। আমি ভূমিকম্পের ক্লাস নিয়েছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আর এস ওয়েভস কি আলো তরঙ্গের মতো, আলো তরঙ্গ একবার ওঠানামা করে সামনের দিকে এগিয়ে যায়, শুধুমাত্র কঠিন মাধ্যমেই এস তরঙ্গ যেতে পারবে। আর সব থেকে সারফেস ওয়েভ, সারফেস ওয়েভ হলো একে বলা হয় এল তরঙ্গ। এই এল তরঙ্গ সব থেকে বেশি ক্ষয়ক্ষতি করে, আর এই এল তরঙ্গ ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়। মনে রাখবে সারফেস ওয়েভ সব থেকে বেশি ক্ষয়ক্ষতি করে, ঠিক আছে। বেশ, এরপরে 99 প্রশ্ন, হোয়ার ইজ দ্য এভিডেন্স অফ দ্য ওল্ডেস্ট আরবানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড? সব থেকে পুরনো একটা নগর বসতি কোনটা হবে? উত্তর হবে হরপ্পা সিভিলাইজেশন। বর্তমানে পাকিস্তানেও অনেক কটা হরপ্পা সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতার যে কেন্দ্র আছে সেটা আছে। As per Köppen scheme, the BHWH type of climate is found in। BHWH মানে কি আমরা আগে জেনে নিই। B মানে বোঝায় কোপেনের মধ্যে ড্রাই ক্লাইমেট, W মানে বোঝায় ডেজার্ট ক্লাইমেট, S মানে বোঝায় স্টেপি অর সেমি এরিড অর্থাৎ মধ্যম মরু জলবায়ু, H মানে হট, অ্যাভারেজ অ্যানুয়াল টেম্পারেচার 18 ডিগ্রি সেন্টিগ্রেড অর হায়ার, এটা বোঝায়। B মানে ড্রাই ক্লাইমেট, W মানে ডেজার্ট, এস মানে স্টেপি বা সেমি এরিড, ঠিক আছে। আর এইচ মানে হট, অ্যাভারেজ অ্যানুয়াল টেম্পারেচার 18 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বি মানে আমরা ডেজার্ট বলতে পারি, ঠিক আছে। এইচ মানে হট টেম্পারেচার 18 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি বলতে পারি। ডাব্লু মানে ডেজার্ট, আর এইচ মানে এখানে আবার হট ক্লাইমেট বলছে, তাই এখানে বি মানে ড্রাই ক্লাইমেট, ডাব্লু মানে ডেজার্ট। এখানে আমাদের একমাত্র একটা জায়গাতেই আছে, সেটা উত্তর হবে রাজস্থান। 101, আর আরেকটা মনে রাখবে, ওপেনের মতে এডাব্লু কথার অর্থ হলো কি? এডাব্লু কথার অর্থ এখানে মৌসুমী বায়ু, ঠিক আছে। এডাব্লু কথার অর্থ কি? মৌসুমী বায়ু। এখানে যে ডাব্লুটা আমি লিখেছি এটা কিন্তু আপার কেস, অর্থাৎ বড় হাতের ডাব্লু এটা, হ্যাঁ। যদি ছোট হাতের ডাব্লু হতো, ছোট হাতের ডাব্লু হতো, ছোট হাতের অর্থাৎ স্মল হতো, তখন কিন্তু ডাব্লুর মিনিংটা আলাদা হয়ে যেত, ঠিক আছে। ডাব্লুর মিনিংটা হয়ে যেত ড্রাই উইন্টার, ঠিক আছে। ডাব্লুর মিনিংটা তখন হয়ে যেত ড্রাই উইন্টার। এখানে ডাব্লুটা ক্যাপিটালে লিখেছি, তাই এটা হবে ডেজার্ট, ঠিক আছে। আর এ ডাব্লু মানে কি বললাম? মনসুন ক্লাইমেট। এ মানে কি বোঝায়? এ মানে বোঝায় ট্রপিক্যাল ক্লাইমেট। আর আমাদের মনসুন উইন্ড আসে বলেই শীতকাল শুষ্ক থাকে, তাই এরকম এ ডাব্লু বলা হচ্ছে, ঠিক আছে। বেশ, এরপরে 101, হু প্রোফাউন্ড দ্য কনসেপ্ট অফ স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম? স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম ট্রাফিক সিগন্যালের মতো, যখন
গ্রিন হয় তখন মানুষ তার উন্নতি বা যে কোনো কাজ করতে পারে, লাল হলে দাঁড়িয়ে যেতে হবে, হলুদ হলে কিছুটা ধীরে যেতে হবে। তাই স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম যে শব্দটা সেটা হলো নব্য নিয়ন্ত্রণবাদ। আর এখানে তিনি এটাও বলেছেন তিনি এটাও বলেছেন যে পরিবেশকে উপেক্ষা করে কোনো যদি কাজ করা হয় সেটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। তাই এখানে উত্তর হবে গ্রিফথ টেলর। গ্রিফথ টেলর, জি টেলর। কনসেপ্ট আর প্রোফাউন্ডার আছে এখানে। ইউনিফর্মিটেরিয়ানিজম, এই যে শব্দটা দিয়েছেন কে? হাটন। বেস লেভেল অর্থাৎ ক্ষয়ের শেষ সীমা শব্দটা দিয়েছেন কে? পাওয়েল। গ্রেডেড রিভার কে দিয়েছেন? গিলবার্ট। পর্যায়িত ভূমি বা পর্যায়িত নদী। আর প্যানপ্লেন, ডেভিস যেটাকে পেনিপ্লেন বলেছে ক্রিকমে, সেটাকে প্যানপ্লেন বলেছে। এটা হবে ক্রিকমে। প্যানপ্লেন মানে কি? একবারে প্রায় সমপ্রায় ভূমি। বেস লেভেল মানে ক্ষয়ের শেষ সীমা। গ্রেডেড রিভার মানে নদী ক্ষয় করতে করতে জায়গাটাকে সমতল করে দিয়েছে। আর ইউনিফর্মিটেরিয়ানিজম বলতে কি বোঝায়? এটা জেমস হাটন দিয়েছে আর বলেছিলেন দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, অর্থাৎ আমরা যেটা বর্তমানে কোনো ভূমিরূপের উপর দেখছি, বৈচিত্র্য দেখছি, সেটার পেছনে কিছু পূর্ববর্তী কারণ রয়েছে। প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, এটাকে বলা হয় কি? ইউনিফর্মিটেরিয়ানিজম। এরপরে আছে 103, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস, কোন স্টেটমেন্টটা একদম ফলস? এখানে বলছে 1 নম্বর অপশন বলছে দ্য পপুলেশন ইজ মেট্রোপলিটন সিটিজ অ্যান্ড কনজারভেশন অফ ইন্ডিয়া ইজ ইনক্রিজিং র্যাপিডলি। এটা উত্তর হবে, এটা ঠিক আছে। দ্য 4 মেট্রোপলিটন সিটিজ মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, দিল্লি অ্যাকাউন্ট ফর ওভার 85% অফ দ্য রিচেস্ট পিপল অফ দ্য কান্ট্রি। এটা একটু গন্ডগোল লাগছে, তাই এটা আমি কাটা চিহ্ন দিয়ে রাখছি। সি, কনজারভেশন ইন ইন্ডিয়া আর ক্যারেক্টারাইজড বাই পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ইনসিকিউরিটি অ্যান্ড হাই রেট অফ ক্রাইম। এটাও ঠিক হবে, কারণ কনজারভেশনে এরকম হতে পারে। There is adequacy of civic amenities and infrastructure facilities in metropolitan cities and conservation, consequently life is enjoyable. এটাও কিছুটা ঠিক হবে, ঠিক আছে। তাই সব থেকে ভুল বি হবে, তার কারণ 4টে সিটিতে আমাদের 85% ধনী ব্যক্তি বসবাস করে না। 104, বুশম্যান হটেনটাট রেস ইজ কনসার্ন, এটা কার সঙ্গে জড়িত হবে? এটার উত্তর হবে নেগ্রয়েডের সঙ্গে। 105, মেজর এরিয়া অফ ফিশিং ইজ, সব থেকে বেশি পরিমাণে মাছ ধরা হয় কোথায়? সব থেকে বেশি পরিমাণে মাছ ধরা হয় নর্থ ইস্টার্ন কোস্টাল এরিয়া অফ নর্থ আমেরিকা। 106, হোয়ার শিফটিং কাল্টিভেশন ইজ কল্ড মিল্পা। এই শিফটিং কাল্টিভেশনের অনেক নাম আছে, তোমরা একবার সার্চ করে দেখেই নেবে। এটা কোথায় আছে? মিল্পা মেক্সিকোতে বেশি করে হয়, যেটাকে বলা, সেটা কোথায় আছে? সেটা হলো এখানে অপশন হবে সেন্ট্রাল আমেরিকা। ঠিক আছে, সেন্ট্রাল আমেরিকায় যে শিফটিং কাল্টিভেশন অর্থাৎ স্থানান্তর কৃষি হয়, জঙ্গল পুড়িয়ে সাফ করে কেটে চাষ করা হয়, সেটা সব থেকে বেশি কোথায় হচ্ছে? বেশি বলছি সেটা এইখানে অপশনের সঙ্গে সেন্ট্রাল আমেরিকা পড়বে, অর্থাৎ এটা একটা স্পেশালি হবে মেক্সিকোতে। বেশ, আরো কিছু নাম বলছি, শুনে নাও। ইন্দোনেশিয়াতে একে বলা হয় লাডাং, মালয়েশিয়াতেও একে লাডাং বলা হয়, থাইল্যান্ডে বলা হয় রে, ভিয়েতনামেও বলা হয় রে, মেক্সিকোতে বা সেন্ট্রাল আমেরিকায় যেটা করলাম সেটা হলো মিল্পা। ব্রাজিলে কি বলা হয়? রোকা। ব্রাজিলে রোকা, মনে রাখবে, ব্রাজিলে হয় রোকা, অর্থাৎ শিফটিং কাল্টিভেশনকে রোকা বলা হয়। আর মালয়েশিয়াতে কি বলা হয়? আর ইন্দোনেশিয়াতে বলা হয় লাডাং। মালয়েশিয়া অ্যান্ড ইন্দোনেশিয়াতে বলা হয় লাডাং। ঠিক আছে, বাংলাদেশে ঝুম কাল্টিভেশনই বলা হয়, আর মায়ানমারে বলা হয় টঙ্গিয়া। 107, দ্য ম্যাক্সিমাম উইন্ড ভেলোসিটি হ্যাজ বিন মেজার্ড ইন ড্যাশ সাইক্লোন আফটার সুপার সাইক্লোন অফ উড়িষ্যা। এখানে উত্তর হবে ফাইলিন। 108, ম্যাগমা সলিডিফাইডস ইন্টু ভেরি ডিপ সি লেয়ার ইজ কল্ড, হবে ব্যাথলিথ, অর্থাৎ ম্যাগমা যদি
প্রচন্ড গভীরে জমাট বেঁধে গম্বুজের মতো তৈরি হয়ে থাকে সেটা হবে ব্যাথলিট। এই ব্যাথলিট ভূপৃষ্ঠের ওপরে বাইরে বেরিয়ে আসতে পারে নগ্নিভবন হলে, অর্থাৎ ওপরে শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে গেলে বাইরের ভেতরের যে ব্যাথলিটটা সেটা বাইরে বেরিয়ে আসতে পারে। ঠিক আছে। শিল মানে কি বোঝায়? এরকম অনুভূমিক অনুভূমিক যে আগ্নেয় উদ্ভিদ ইগনিয়াস ইন্ট্রুসিভ সেটাকে বলা হয় সিল। ডাইক বলতে কি বোঝায়? এরকম উলম্ব আগ্নেয় উদ্ভিদকে কি বলা হয়? ডাইক। আর ল্যাকোলিথ বলতে কি বোঝায়? ল্যাকোলিথ বলতে বোঝায় একটা ডোম শেপ আগ্নেয় উদ্ভিদ, ডোম শেপ হয়ে যায়, অর্থাৎ এইরকম একটা শেপ হয়ে যায়, এরকম একটা শেপ মাটির নিচে হয়ে যায়, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ল্যাকোলিথ। আর এই যে এর ডান্ডিটার মতো এই অংশটাকে বলা হয় ডাইক, এই অংশটাকে বলা হয় সিল। বেশ, এটা কেমন হবে? ল্যাকোলিথ কি হবে? ল্যাকোলিথ হবে ডোম শেপ, ডোম শেপ হবে ল্যাকোলিথ। আর যদি লেন্সের শেপ হতো, এরকম লেন্সের শেপ হতো, তখন তাকে বলা হতো কি? লোকোলিথ। এরকম লেন্সের শেপ হলে এটাকে বলা হতো কি? এটাকে বলা হতো লোকোলিথ, লোকোলিথ। বেশ, 109 হোয়াট ইজ কল্ড লোয়েস্ট ডিপোজিট ইন দ্য মিসিসিপি অফ দ্য ইউনাইটেড স্টেটস? এটার উত্তর হবে মিসিসিপি মিসৌরিতে যে লোয়েস জমা হয়। লোয়েস মানে কি? একটা জার্মান শব্দ যার অর্থ হলো স্থানচ্যুত বস্তু। লোয়েস কথার অর্থ হলো স্থানচ্যুত বস্তু। মরুভূমির কোয়ার্টজ, ফেলসপার জাতীয় হলুদ কালারের যে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডগুলো আছে সেগুলো বায়ু দ্বারা তাড়িত হয়ে কোনো আর্দ্র অঞ্চলে বৃষ্টির জলের সংস্পর্শে এসে ভূপৃষ্ঠে জমা হয়। হলুদ কালারের যে সমভূমি সৃষ্টি করে সেটাকে বলা হয় কি? লোয়েস। এই লোয়েস কি করে তৈরি হয় আমি আগের ভিডিওতে দেখিয়েছি থিওরি ক্লাসে, তোমরা দেখে নিতে পারো। এর উত্তর হবে লিমন। এর উত্তর হবে কি? লিমন। 110 মেন ওশেন ট্রেড রুট অফ দ্য ওয়ার্ল্ড ইজ নট, অর্থাৎ মেন বাণিজ্যিক যে সমুদ্রপথ কোনটা নয় হবে এখানে? ইউএসএ, ওয়েস্টার্ন ইউরোপ ওশেন রুট, এটা ঠিক আছে। ওয়েস্টার্ন ইউরোপ, মেডিটেরিয়ান ইন্ডিয়ান ওশেন রুট, এটাও ঠিক আছে। কেপ অফ গুড হোপ ওশেন রুট, এটাও ঠিক আছে। পানামা ক্যানেল নিউজিল্যান্ড ওশেন রুট, এটা অতটা কারেকশন মনে হচ্ছে না। তাই এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে অপশন ডি। সবকটাই ঠিক, অপশন ডি ভুল। ইন হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া লার্জেস্ট মাইকা বেল্ট ইজ ফাউন্ড? সব থেকে বেশি পরিমাণে অভ্র কোথায় পাওয়া যায়? হাজারিবাগ, গয়া এবং মুঙ্গের। হাজারিবাগ হলো ঝাড়খণ্ডের হাজারিবাগ, গয়া এবং মুঙ্গের কোথায় আছে? এটা হলো ঝাড়খণ্ড, এটা গয়া এবং মুঙ্গের কোথায় আছে? বিহারে আছে। 112 দ্য প্রসেস ইন হুইচ ওয়ান প্লেট স্লাইড বিনিথ অ্যানাদার ইজ কল্ড? একটা প্লেটের সঙ্গে আর একটা প্লেট যখন ভেতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, যখন একটা প্লেট আর একটা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে সেটাকে বলা হয় কি? সাবডাকশন। কারণ এইখানে একটা প্লেট এইভাবে অভিসারী চলনের জন্য, বা এটাকে বলবো কি যে কনভার্জেন্সের জন্য একটা প্লেট আর একটা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, এটাকেই বলা হয় কি? সাবডাকশন। আর যে চলন হচ্ছে, যে মুভমেন্ট হচ্ছে প্লেটের, সেটাকে বলা হয় কি? কনভার্জেন্স বা অভিসারী চলন। 113 সারাগাসো সি ইজ এ পার্ট অফ। সারাগাসো সি কোথায় তৈরি হয়েছে? সারাগাসো সি তৈরি হয়েছে নর্থ আটলান্টিকে, অর্থাৎ উত্তর আমেরিকায় এই সারাগাসো সি তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? উত্তর আমেরিকায় এখানে উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোত, নরওয়ে স্রোত এবং ক্যানাডি স্রোত, এই স্রোত কটা মিলে একটা ঘূর্ণির সৃষ্টি করেছে। এই ঘূর্ণির সৃষ্টি করেছে, আর সেখানে শৈবাল ছাড়া প্লাঙ্কটন মাছ কিছুই জন্মায় না। তাই একে কি বলা হয়? তাই একে বলা হয় জীবহীন মরুভূমি। কোন স্রোতগুলো বললাম? উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, স্পেশালি ক্যানারি স্রোত। ঠিক আছে, এটা হলো সারাগাসো সি। আমি এর আগের প্রশ্নতেও এইটা সম্পর্কে বলেছি, আমার প্লে লিস্টে গিয়ে সব প্রশ্নগুলো দ্রুততার সঙ্গে 2x স্পিড দিয়ে প্র্যাকটিস করে নাও। 114
হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সিমেন্ট প্ল্যান্টস ইজ নট কারেক্টলি ম্যাচ? এখানে কোন সিমেন্ট প্ল্যান্টটি কারেক্টলি ম্যাচ করেনি? এখানে উত্তর হবে ছত্তিশগড়, কারণ ছত্তিশগড়ের যে সিমেন্ট কেন্দ্র আছে সেটা আছে ভিলাইতে, রাওয়ানে এবং আকলাতারাতে। তাই এখানে মদিগ্রাম হবে না, বাদ বাকি সবকটাই অপশন ঠিক, কারেক্টলি ম্যাচ করেনি ছত্তিশগড়ের সঙ্গে মদিগ্রামের। 115 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস? কোন স্টেটমেন্টটা এখানে ফলস আছে? এখানে সি স্টেটমেন্টটা ফলস আছে। সি স্টেটমেন্টটা বলছে কি অ্যান্টিসাইক্লোন কন্ডিশন ডিক্রিজ স্যালিনিটি, অর্থাৎ অ্যান্টিসাইক্লোন হলে নাকি স্যালিনিটি কমিয়ে দেয়। ঠিক আছে, অ্যান্টিসাইক্লোন হলে স্যালিনিটি নাকি কমিয়ে দেয়, এইটা ভুল আছে। ঠিক আছে, বাদ বাকি অ্যাভারেজ স্যালিনিটি ইন নর্দার্ন হেমিস্ফিয়ার ইজ লেস দ্যান দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, এটাও ঠিক আছে। অর্থাৎ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে স্যালিনিটি, সমুদ্রের জলে লবণতা অনেকটা বেশি থাকে। অর্থাৎ নর্দার্ন হেমিস্ফিয়ারে লবণতার পরিমাণ বেশি, নর্দার্ন হেমিস্ফিয়ারে লবণাক্তের পরিমাণ কম, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে লবণতার পরিমাণ বেশি। তার কারণ কি নর্দার্ন হেমিস্ফিয়ারে নদীর পরিমাণ বেশি, নদী অনেক মিষ্টি জল সমুদ্রে জমা করে, তাই নর্দার্ন হেমিস্ফিয়ারে সমুদ্রের জলের লবণতা কম, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে নদী নেই, কন্টিনেন্ট নেই, মহাদেশ নেই, তাই এখানে কি এখানে লবণতা অনেকটা বেশি। আর বি বলছে গালফ স্ট্রিম ইনক্রিজ স্যালিনিটি ইন নর্থ ওয়েস্টার্ন কোস্ট অফ ইউরোপ। হ্যাঁ, এটাও ঠিক হবে, গালফ স্ট্রিম একটা উষ্ণ স্রোত যেটা নর্থ ওয়েস্টার্ন কোস্টকে বরফমুক্তও রাখে। আর ডি অপশন বলছে দ্য ইস্টার্ন পার্ট অফ মেডিটেরিয়ান সি রেকর্ডস হাই স্যালিনিটি ইন দ্য কম্পারিজন টু ওয়েস্টার্ন পার্ট, এটাও ঠিক। অর্থাৎ মেডিটেরিয়ান সি মানে ভূমধ্যসাগরে বেশি পরিমাণে লবণাক্ত রেকর্ড করা হয়েছে পূর্বের, উত্তরের পশ্চিমের থেকে। তাই এই সবকটা ঠিক হলেও এই অ্যাভারেজ স্যালিনিটি অ্যান্টিসাইক্লোন কন্ডিশন স্যালিনিটিটাকে ডিক্রিজ করে, সেটা ভুল দিয়েছে। এই অ্যান্টিসাইক্লোন মানে বলতে কি বোঝায়, যে প্রতীক ঘূর্ণবাদ, এই প্রতীক ঘূর্ণবাদে কি থাকে, কেন্দ্রে থাকে উচ্চচাপ আর চারপাশে বায়ু কি হয় ছড়িয়ে যায়, আর এখানে আকাশ থাকে মেঘমুক্ত। মেঘমুক্ত থাকলে কি হবে, প্রচুর শুষ্ক আবহাওয়া থাকবে, হাই প্রেশার থাকবে, আর বাষ্পীভবনও বেশি হবে। তাই হাই এভাপোরেশন কি করবে, জলটাকে সরিয়ে দেবে আর লবণটাকে রেখে দেবে। আর কি করবে, লবণের মাত্রাটা বাড়াবে, কিন্তু এখানে বলেছে ডিক্রিজ করছে, তাই এটা ভুল উত্তর হবে। ঠিক আছে, তাই এখানে বলেছে কোনটা ফলস স্টেটমেন্ট, এই সি হলো ফলস স্টেটমেন্ট। এরপরে বলেছে ইন হুইচ কান্ট্রি এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম ওয়াজ বর্ন? এখানে মনে রাখবে যে জার্মানির যে ফ্রেডরিক রাটজেল ছিলেন, তিনি এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমে তাকে তৈরি করেছেন। আর এখানে তিনি কি বলেছেন, তিনি অনেক ধরনের কথা বলেছেন, যেখানে পরিবেশ দ্বারা মানুষ অনেকভাবে নিয়ন্ত্রিত হয়, সেটাই তার বেশি ফোকাস ছিল। ঠিক আছে, এখানে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম যে শব্দটা সব থেকে বেশি করে পপুলারাইজড হয়েছিল ফ্রেডরিক রাটজেলের হাত ধরে, তাই এর উত্তর হবে জার্মানি। অর্থাৎ প্রকৃতির সমস্ত বিষয়বস্তু মানুষের ওপর প্রভাবিত হয়, পরিবেশ দ্বারা মানুষ ভীষণভাবে প্রভাবিত হয়, সেটাকেই বলা হয় কি ডিটারমিনিজম। আর পরিবেশ দ্বারা বেশি করে হচ্ছে, তাই এটাকে স্পেশালি বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম। কারণ পরিবেশ যা চায় মানুষকে সেটাই করতে হয়। 117 গালফ স্ট্রিম ইজ অ্যান ওশেনিক কারেন্ট। ঠিক আছে, একটা উষ্ণ উপসাগরীয় স্রোত। এই গালফ স্ট্রিমের জন্যই আমাদের কোথায়, উত্তর আমেরিকার নিউ ফাউন্ড উপকূলে ঘন কুয়াশা তৈরি হয়। আর কোন স্রোত থাকে এর সঙ্গে থাকে, এটা হলো ল্যাব্রাডর স্রোত, আর এটা হলো গালফ স্ট্রিম। এই দুটো যখন একসঙ্গে মিলিত হয় ঘন কুয়াশা তৈরি হয়, ঝড়ঝঞ্ঝার পরিস্থিতি তৈরি হয়। গালফ স্ট্রিম একটা ওয়ার্ম অর্থাৎ উষ্ণ সমুদ্র স্রোত। 118 হোয়াট ইজ টর্নেডো কল্ড ইন ইউএসএ? টর্নেডো ফানেল শেপের হয়,
এটাকে বলা হয় কি টুইস্টার, একটা ট্রপিক্যাল সাইক্লোন। হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ ডার্ক এজ ইন জিওগ্রাফি? এই ডার্ক এজ ইন জিওগ্রাফিতে খ্রিস্টান যে পোপ তার প্রভাব প্রতিপত্তি বেড়ে গেছিল। তারা একটা মানচিত্র প্রকাশ করেছিল টি দিয়ে, টি টি ম্যাপ। এই টি ম্যাপে কি দেখানো হয়েছিল? এই টি ম্যাপে দেখানো হচ্ছিল যে যে একবারে কেন্দ্রে টি ম্যাপের একবারে কেন্দ্রে অর্থাৎ টিএনও মানচিত্র ছিল। ঠিক আছে, কেমন মানচিত্র আমি দেখাচ্ছি। এরকম একটা মানচিত্র, এরকম একটা, এটা হয়ে গেল এশিয়া, এটা হয়ে গেল ইউরোপ, আর এটা হয়ে গেল আর টোটাল চারপাশে এরকম ছিল, চারপাশে জল ছিল। ঠিক আছে, চারপাশে জল ছিল, এই যে এখানেও জল আছে। এই যে এই অংশটা এরকম ছিল। ঠিক আছে, এই অংশটা এরকম ছিল। তারা বলতো যে যে এশিয়া উত্তরে আছে, তারপরে ডান দিকে আছে আফ্রিকা, আর বাঁ দিকে আছে ইউরোপ। এটা দেখে টি এর মতোই লাগছে, এটাকে যদি আরো বড় করি এরকম লাগবে। এটা যদি এরকম করে বড় করি, এটা হয়ে গেল টি। এরকম করে থাকবে একটা, আর এরকম করে একটা থাকবে, মাঝখান দিয়ে জল আছে, আর এটাকে বলা হতো কি টি মানচিত্র। ঠিক আছে, টি মানচিত্র। এখানে এই যে এইখানে যেখানে আমি এই পার্পেল কালার করছি, এটা ছিল অ্যাড্রিয়াটিক ও অ্যাড্রিয়াস ও কৃষ্ণ সাগর। অ্যাড্রিয়াস আর কৃষ্ণ সাগর ছিল এটা, এটা ছিল লোহিত সাগর, এটা মনে করতো তারা। আর এই অংশটা ছিল ভূমধ্য সাগর। ঠিক আছে, ভূমধ্য সাগর, বোঝা গেছে। এটা ছিল পূর্ব, এটা ছিল পশ্চিম, পূর্ব, এটা ছিল পশ্চিম, এটা ছিল সরি পশ্চিম নয়, এটা ছিল পশ্চিম, এটা ছিল দক্ষিণ, আর এই দিকটা ছিল উত্তর। এরকম তারা কল্পনা করত। তারা সবকিছুই, আর মাঝখানে কি আছে? মাঝখানে অবস্থান করছে তাদের পবিত্র স্থান জেরুজালেম। ঠিক আছে, এটা টি এর মতো লাগতো বলে টি আই এন ও মানচিত্র বলা হচ্ছে, টি আই, ঠিক আছে, এন ও মানচিত্র বলা হচ্ছে। পোপের সমস্ত আধিপত্য ছিল, কেউ পোপের বিরুদ্ধাচরণ করতে পারতো না। এটাকে তারা বলতো এশিয়া, এটাকে বলা হতো ইউরোপ, আর এটাকে বলা হতো আফ্রিকা। ঠিক আছে, এটাই হলো টি মানচিত্র। এই সময় কোনো বিজ্ঞানের কোনো শাখায় উন্নতি হয়নি, তাই এটা উত্তর হবে কত? 4th সেঞ্চুরি থেকে 12th সেঞ্চুরি। এই সময় অংশটাকে বলা হয় কি ডার্ক এজ বা অন্ধকারের যুগ। কোনো উন্নতি হয়নি, শুধুমাত্র কিছু আরব ভৌগোলিক ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যায়। 120, হু ইজ দ্য কল ফার্স্ট রিয়াল জিওমরফোলজিস্ট ইন নর্থ আমেরিকা? জিকে গিলবার্ট। জিকে গিলবার্টকে ফার্স্ট জিওমরফোলজি বলা হয়। জিকে গিলবার্ট সম্পর্কে আমরা বললাম কি গ্রেডেড রিভারের তত্ত্ব দিয়েছিলেন, জে ডাব্লিউ পাওয়েল দিয়েছিলেন ক্ষয়ের শেষ সীমা, ডাব্লিউ এম ডেভিস দিয়েছেন সাইকেল অফ এরোজেন, আর সিই ডাটন দিয়েছে কি আইসোস্ট্যাসিস শব্দটা তিনি প্রথম ব্যবহার করে। তিনি দিয়েছেন গ্রেডেড রিভার, পাওয়েল দিয়েছেন বেস লেভেল অর্থাৎ ক্ষয়ের শেষ সীমা, আর ডাব্লিউ এম ডেভিস দিয়েছে সাইকেল অফ এরোজেন। কিন্তু এখানে জিকে গিলবার্টকেই ফার্স্ট রিয়াল জিওমরফোলজিস্ট বলা হয়। 121, এখানে অথরের নাম দিয়েছে আর নেম অফ দ্য বুক দিয়েছে। ঠিক আছে, এখানে কোনটা
কারেক্টলি ম্যাচ হয়নি। এই আরই ডিকেনশন এর যে অংশটা এটা ঠিকঠাক করে ম্যাচ হয়নি, বাদ বাকি এটা এটা আর এটা সবকটাই ঠিক আছে। 122 ইয়ারদাং ইজ এ টোপোগ্রাফিক ফিচার অফ ইয়ারদাং। দেখো ওয়াই আকৃতির আছে, ওয়াই দি ইয়ারদাং কঠিন এবং কোমল শিলা, উলম্বভাবে থাকবে এবং বায়ুর অবঘর্ষ ক্ষয়ের দ্বারা মূরকের ঝুঁটির মতো যে ভূমিরূপ তৈরি হয় তাকে বলা হয় ইয়ারদাং। মিশরের দেবতা ইউলাস থেকে গ্রিক দেবতা ইউলাস থেকে এর নাম হয়েছে কি এওলিয়ান প্রসেস, তাই এখানে হবে কি এওলিয়ান ল্যান্ডস্কেপ। ঠিক আছে, এওলিয়ান ল্যান্ডস্কেপ গ্রিক দেবতা ইউলাসের নাম অনুসারে হয়েছে এওলিয়ান প্রসেস। হোয়াট ইজ কল্ড হট অ্যান্ড ড্রাই উইন্ডস ইন ইজিপ্ট। হট অ্যান্ড ড্রাই উইন্ডস ইজিপ্টে বলা হয় কি খামসিন। খামসিনকে হট অ্যান্ড ড্রাই উইন্ডসকে খামসিন হলো হট অ্যান্ড ড্রাই উইন্ডস ইন আফ্রিকা, ইজিপ্টের হট অ্যান্ড ড্রাই উইন্ডসকে কি বলা হয় খামসিন। আর সাইমুম কোথায় প্রবাহিত হয়? সাইমুম প্রবাহিত হয় হট অ্যান্ড ড্রাই, সেটা প্রবাহিত হয় আরবিয়া অ্যান্ড নর্থ আফ্রিকাতে। হারমাট্টান কোথায় প্রবাহিত হয়? ড্রাই এবং ডাস্টি উইন্ড প্রবাহিত হয় সাহারাতে। ঠিক আছে, প্রবাহিত হয় সাহারা ডেজার্টে। বোরা কোল্ড অ্যান্ড ড্রাই সেটা কোথায় প্রবাহিত হয়? অ্যাড্রিয়াটিক রিজনে। মনে রাখবে এই স্থানীয় বায়ুগুলোর নাম কিন্তু দেবে পরীক্ষায়। দ্য মোস্ট প্রমিনেন্ট পোর্ট অফ ইন্ডিয়া ইন ভিউ অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইজ, সব থেকে গুরুত্বপূর্ণ পোর্ট ইন্ডিয়ার ট্রেডের দিক থেকে অর্থাৎ বাণিজ্যের দিক থেকে সেটা হবে মুম্বাই, জেএনপিটি জওহরলাল নেহেরু পোর্ট। 125 আমেরিকান জিওলজিস্ট লুইস মামফোর্ড হ্যাজ ডেসক্রাইব হাউ মেনি স্টেজেস অফ ডেভেলপমেন্ট অফ সিটিজ। এখানে উত্তর হবে 6টি। প্রথমে শুরু হয় কোন একটা শহর তৈরি হওয়া ইওপলিস থেকে, ইওপলিস। ঠিক আছে, ইওপলিস থেকে শুরু হয়। ঠিক আছে, ইওপলিস থেকে শুরু হয় আর শেষ হয় গিয়ে একবারে নেক্রোপলিস, ইওপলিস। তারপর হয় পলিস, পলিসের পরে হয় মেট্রোপলিস, পলিসের পরে কি হয় মেট্রোপলিস। তারপরে তৈরি হয় মেগালোপলিস। তারপর হবে টাইরানোপলিস। তারপর হবে নেক্রোপলিস। এই কটা হলো শহর তৈরি হচ্ছে। একটা ছোট্ট কেনা বেচা কেন্দ্র থেকে তৈরি হতে হতে শহরটা ধীরে ধীরে অনেকটা বড় হয়ে যাবে আর শেষ পর্যন্ত একটা ভূতের শহর হয়ে যাবে। নেক্রোপলিস মানে কি ভূতের শহর, শহর ধ্বংস হওয়ার মুখে পড়বে। ঠিক আছে, যেমন আমাদের হরপ্পা সভ্যতার পরে নগরটা ধ্বংস হয়ে গেছিল, তারপর ইউক্রেন যুদ্ধ করে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এটা কি একটা ভূতের শহর বলা হয়। ইওপলিস একটা গ্রাম্য কেনাবেচাকে কেন্দ্র করে গড়ে উঠবে, ধীরে ধীরে মানুষের জনসংখ্যা কর্মসংস্থান বাড়তে বাড়তে নেক্রোপলিসে পৌঁছে একবারে মানুষ আর বসবাসই করবে না, দূষণ দাঙ্গা মানুষ অসৎ হয়ে যাওয়ার কারণে শহর ধ্বংস হয়ে যাবে, সেটাকে নাম দেওয়া হয়েছে কি নেক্রোপলিস। বেশ, তবে আমাদের 125টা প্রশ্ন হয়ে গেল, তিনটে নয়, অর্থাৎ 125টা প্রশ্ন আমরা করলাম সেই ক্লাস ভাগ করে। ঠিক আছে, ক্লাস ভাগ করে আমরা করে দিলাম। প্রায় 3টে ক্লাসে আমরা এই প্রশ্নগুলো 125টা প্রশ্ন উত্তর সহ ব্যাখ্যা করলাম। তবে পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো নতুন একটা প্রশ্নপত্র এনে। ঠিক আছে, তবে ততক্ষণ ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।